মাঝে মাঝে আপনার মনে হয় না আরবের পাশে এত রক্ত ঝরতেছে, এত প্রাণ ঝরতেছে, এত বড় একটা ক্রাইম চলতেছে, কিন্তু আরব রাজারা যেন অন্ধ, তারা যেন বুঝি, তারা যেন কানে শুনে না, চোখে দেখে না। তাদের পক্ষ থেকে ফিলিস্তিনে ত্রাণ যায়, ইসরায়েলের বিপক্ষে নিন্দা বর্ষিত হয়। এর দ্বারা না ফিলিস্তিনের লাভ হয় আর না আমাদের অন্তর এবং চক্ষু শীতল হয়। অর্থাৎ আমরা ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ দেখতে চাই। আর এই পদক্ষেপ আপনি ততদিন পর্যন্ত দেখতে পারবেন না যতদিন না আরবের নেতৃত্বে পরিবর্তন আসে। কারণ আরব রাজারা তো সাদ্দাম কিংবা গাদ্দাফির পরিণতিকে খুবই ভয় করে। যাই হোক, ভিডিও থাম্বনেল ছিল আরব রাজারা কেন ফিলিস্তিনকে সহায়তা করে না। আরব রাজারা কেন ফিলিস্তিনকে সহায়তা করে না এই কথাটা বলার সাথে সাথে আমাদের মাথায় ভেসে ওঠে ইসরায়েলের বিরুদ্ধে আরবদের সামরিক সংঘাত। বিষয়টা চিন্তা করা সহজ, বাট এমন কোনো কাজকর্ম অথবা কর্মসূচি হাতে নেওয়া মানে, আরব রাজারা এমন কোনো কর্মসূচি হাতে নেওয়া মানে নিজের মৃত্যুকে নিমন্ত্রণ করা, আমন্ত্রণ করা, অর্থাৎ নিজের মৃত্যুর সাথে আলিঙ্গন করা। কারণ একটা দেশ যুদ্ধে জড়ানোর আগে যুদ্ধকালীন সময়ের প্রস্তুতি স্বরূপ কিছু কাজ সেরে নেওয়া লাগে। যেমন যুদ্ধকালীন সময় যেন দেশের অর্থনীতি সচল থাকে, শত্রুর বিরুদ্ধে যাতে দীর্ঘ সময় টিকে থাকা যায় যুদ্ধের ময়দানে, যুদ্ধের পক্ষে জনমত গঠন করার জন্য মিডিয়া কভারেজ, যুদ্ধের পক্ষে মিত্র দেশের সমর্থন আদায় সহ নানান কাজ থাকে। আর এগুলা কি মোটা পেটের অধিকারী আরব রাজারা করতে পারবে? অর্থাৎ যুদ্ধকালীন সময়ের কালের জন্য দেশকে শৃঙ্খলে আনার কাজটা আরব রাজারা করতে পারবে? মোটা সালমান করতে পারবে? না, পারবে না। কারণ আরব কান্ট্রিগুলো প্রশাসনিক এবং প্রশাসনিক যত ধরনের কর্মকাণ্ড আছে আর কি, সবকিছু, এমনকি সামরিক কর্মকাণ্ড সহ সবকিছু সিআইএ এবং মুসাদের কড়া নজরদারিতে থাকে সবসময়। অর্থাৎ তারা সেখানে শুধু নজরদারিতে সীমাবদ্ধ না, তারা সেখানে যথেষ্ট প্রভাব ফেলার সক্ষমতা রাখে, তারা সেখানে বিশৃঙ্খলা তৈরি করার সক্ষমতা রাখে, তারা শৃঙ্খলা ফিরিয়ে আনার মতো সক্ষমতা রাখে। অর্থাৎ আরব কান্ট্রির রাজা, যে কোনো রাজা যদি ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে চায়, পদক্ষেপ গ্রহণ করার জন্য দেশকে শৃঙ্খলে ফিরিয়ে আনা শুরু করবে, তখনই মোসাদ এবং সিআই এর হাত ধরে প্রশাসনিক, রাজনৈতিক, সামরিক পর্যায়ে চরম পর্যায়ের বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে দেশের মধ্যে। আর ইসরায়েলের একটা ফেভারিট সামরিক নীতি হচ্ছে শত্রুপক্ষ রেডি হওয়ার আগেই সারপ্রাইজ অ্যাটাক, অর্থাৎ অতর্কিত আক্রমণ। আর এই সারপ্রাইজ অ্যাটাক থেকে যে আরো নেতারা বাদ পড়বেন না, সেটা 100%-এর মধ্যে 200% নিশ্চিত। আর সারপ্রাইজ অ্যাটাকে প্রায় সময় ইসরায়েল শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণ ব্যাটারি, বিমান সক্ষমতা, যোগাযোগ ব্যবস্থা, অস্ত্রাগার, অর্থনৈতিক অবকাঠামোকে সম্পূর্ণরূপে পঙ্গু করে দেয়। অতঃপর আরব ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ, টিসু টিসু টিসু। সারপ্রাইজ অ্যাটাকের পর আরব রাষ্ট্রগুলো চরম বিশৃঙ্খলার দিকে যাবে। কারণ আমরা জানি যে আরবের স্থলবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে মোসাদ এবং সিআইএ এর অবস্থান খুবই শক্ত এবং পুক্ত। অর্থাৎ মোসাদ এবং সিআইএ এর হয়ে এজেন্টরা যারা কাজ করতেছে ওইখানে, তারা ভুল নির্দেশনা এবং ভুল ইনফরমেশন দিতে শুরু করবে। যেমন বিমানগুলোকে এমন রুটে যাওয়ার নির্দেশনা দেওয়া হবে যেখানে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই স্ট্রং, যেখানে আরবের বিমানগুলো যাওয়া মাত্র শুটডাউন হয়ে যাবে, ওইখানে যাওয়ার নির্দেশনা দেওয়া হবে। আবার ক্ষেপণাস্ত্রগুলো এমন ভাবে ছোড়া হবে যেগুলো জায়গা মতো যাই হিট করতে পারবে না। অর্থাৎ ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো যথেষ্ট ক্ষতি থেকে বেঁচে যাবে। একের পর এক মিস ইনফরমেশন, ভুল অপারেশনের কারণে আরব সৈন্যরা মোটামুটি কনফিউজড হয়ে যাবে, ভালো রকমের কনফিউজ, ভালো রকমের মানসিকভাবে ভেঙে পড়বে ওরা। পাশাপাশি রাজনৈতিক গন্ডগোল তো আছেই। যেমন কিছু মির্জাফর টাইপের লোক ইউরোপ আমেরিকার সাথে হাত মিলাই বর্তমান রাজাকে আরো নাজুক অবস্থায় ফেলে দিয়ে ক্ষমতার মসনদে আরোহণ করার জন্য বর্তমান রাজার বিরুদ্ধে সরকার বিরোধী কর্মসূচি হাতে নেবে। সবচাইতে ভয়াবহ দিক হইল ইসরায়েল এখানে একা থাকবে না, তার পাশে দাঁড়াবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, মানে পশ্চিমা দেশ যতগুলো আছে সবগুলো একসাথে দাঁড়াই যাবে ইসরায়েলকে রক্ষা করতে। ইসরায়েলের পক্ষে
আরবদের বিপক্ষে কূটনৈতিক সমর্থন চাপ প্রয়োগ করবে, আর ইসরায়েলের পক্ষে কূটনৈতিক সমর্থন, অর্থনৈতিক সহায়তা, সামরিক ইকুইপমেন্ট দিয়ে সহায়তা করা, গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করবে, সব ধরনের সহায়তা করবে। অর্থাৎ ইসরায়েলকে রক্ষা করার জন্য তারা ঝাঁপাই পড়বে আরবদের বিরুদ্ধে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই যুদ্ধটা আর আরব ইসরায়েল সীমাবদ্ধ থাকবে না, এটা পশ্চিমাদের মধ্যেও ছড়াই যাবে, এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে। আর আমরা তো জানি আরব রাজারা এই ধরনের চাপ সামলাইতে পারবে না, একেবারেই অক্ষম মোটা শায়েখেরা। কারণ তারা তো সারা জীবন আরামায়েশ বিলাসবহুল জীবনযাপন করে আসতেছে, নিজেদের গতি ঠিকায় আসতেছে পশ্চিমাদের মাধ্যমে, নিজেদের দেশের স্থিতিশীলতা বজায় রাখতেছে তাদের মাধ্যমে, নিজের দেশের আদর্শিক দ্বন্দ্ব যেমন শিয়া সুন্নি দ্বন্দ্ব অথবা বিভিন্ন আদর্শিক দ্বন্দ্ব আছে, এগুলা স্থিতিশীল করিয়ে আসতেছে ওদের মাধ্যমে, নিজেদের শক্তিতে না। তো এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হইলে যে তাদের হালুয়া একদম টাইট হয়ে যাবে সেটা তো কোনো সন্দেহ নাই। মানে বায়ু ত্যাগ করারও সময় পাবে না, সুযোগ পাবে না ওরা। তো যাই হোক, ব্রাদার অ্যান্ড সিস্টার, এতক্ষণ যা বললাম এগুলো আমার কল্পনাপ্রসূত অনুন্নত আইডিয়া মাত্র, আমার ধারণা মাত্র, মানে কি হইতে পারে যুদ্ধ হইলে। বাস্তবে যদি এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে ইসরায়েল এবং পশ্চিমারা আরবদের বিরুদ্ধে আরো উন্নত সব কর্মসূচি হাতে নেবে, আরো উন্নত অপারেশন পরিচালনা করবে আরবদের বিরুদ্ধে, এমন উন্নত কর্মসূচি যা কিনা আমরা মুভিতেও দেখি নাই। উদাহরণস্বরূপ হিজবুল্লাহর পেজার বিস্ফোরণ, 2,500-এর চাইতেও বেশি পেজার একসাথে বিস্ফোরণ হয়ে গেছে, যেগুলো আমরা সিনেমাতেও দেখি নাই। উদাহরণস্বরূপ ইরানের অপারেশন রাইজিং লায়ন, যখন ইসরায়েলের বিমানগুলো ইরানের আকাশে ঢুকলো, রাডারগুলো কাজ করতে পারলো না, জ্যাম হয়ে গেছে অটোমেটিক। সেটা কি খুবই মানে অবাক করা একটা বিষয় না, অপারেশন না? তো এরকমই আরবদের বিরুদ্ধে ওরা এরকম স্মার্ট সব কর্মসূচি হাতে নেবে, যেগুলো আমরা মুভিতেও দেখি নাই। তা আজকে এতটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে আর কি, আর কিছু বলার নাই। ভালো থাকবেন না, সুস্থ থাকবেন না, দ্রুত মারা যাবেন। আল্লাহ হাফেজ।